ঘর্ষণে আমরা নিউটনের ফার্স্ট ল থেকে কি দেখেছিলাম, যে নিউটনের ফার্স্ট ল ছিল যে কোনো বস্তুর উপরে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয় তাহলে সেই স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। এটা ছিল ফার্স্ট লয়ের আমাদের স্টেটমেন্টটা, যে যদি আমরা কোনো বস্তুর উপরে বাইরে থেকে বল প্রয়োগ যদি না করি, এখন দেখো তো আমরা ধরো একটা ফুটবলকে কিক করলাম বা ফুটবলকে গড়িয়ে দিলাম, কিছু দূরে যেয়ে দেখি ফুটবলটা একটা জায়গায় গিয়ে স্থির হয়ে গেল। সেরকম ধরো একটা সাইকেল বা তুমি হয়তো একটা গাড়ি, 4 চাকা গাড়ি যদি বলো, কিছু দূর ইঞ্জিনটা স্টার্ট করার পরে চলছিল গাড়ি, ইঞ্জিনটা বন্ধ করে দেওয়া হলো। দেখা যায় যে কিছু দূর যাওয়ার পরে গাড়িটা আস্তে আস্তে স্লো হয়ে 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 বন্ধ হয়ে গেল, মানে থেমে গেল। আমরা কি বলছিলাম, যে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে যে গতিশীল সে গতিশীলই থাকবে, যে স্থির সে স্থিরই থাকবে। তাহলে দেখো, আমি তো ফুটবলটা ছিল গতিশীল, গাড়িটা ছিল গতিশীল, কিন্তু কিছু দূর যেই পরে স্থির হয়ে যাচ্ছে, তার মানে সেখানে নিশ্চয়ই কোনো না কোনো একটা এক্সটার্নাল ফোর্স অর্থাৎ বাহ্যিক বল ক্রিয়াশীল আছে। এই যে বাহ্যিক বলটা রয়েছে, ক্রিয়াশীল রয়েছে, অথচ আমরা তাকে আলাদা করে আমরা দিচ্ছি না, তাহলে সেই বাহ্যিক একটা বল আপনা আপনি আসছে, ক্রিয়েট হচ্ছে, উদ্ভূত হচ্ছে। তো কীভাবে সেটা আসে, অর্থাৎ যদি ধরো, যেমন ধরো দুটো আলাদা আলাদা যদি তল হয়, যেমন ধরো আমি যদি বলি যে এই বোর্ডটা বা হয়তো আমি একটা হাতের তালুটার উপরে আমি এই কলমটা রেখেছি, তাহলে হাতের তালুটা একটা সারফেস বা একটা তল, কলমটা একটা আলাদা তল, দুটো আলাদা আলাদা তল। বা ধরো একই রকম যদি তলও হতে পারে, দুটো কলমকে আমি এরকম করে রেখেছি, সেটাও হতে পারে। তাহলে দুটো তলের মধ্যে, এবং সেই তলটা কোথায় রয়েছে না, একদম পুরোপুরি কন্ট্যাক্টে থাকছে। তার মানে দুটো, ধরো এটা যদি আমি, হ্যাঁ সাউন্ডটা একটু কম আসছে, আচ্ছা দেখছি। ধরো দুটো আলাদা আলাদা তল, এটা 1 নম্বর তল, আর এর উপরে আমি আরেকটা 2 নম্বর তল দুটো রেখেছি। এখানে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এদের ঠিক কন্ট্যাক্টিং, অর্থাৎ যে জায়গাটায় স্পর্শ করে আছে, সেই স্পর্শ করা তলটায় কি হচ্ছে না, এই স্পর্শ তল দুটোর মধ্যে একটা গতির বিপরীতে, গতির বিপরীতে বলতে কিরকম, ধরো আমি বস্তুটা যদি এফ বল দিয়ে এদিকে ঠেলি, তাহলে এর মোশনটা কোন দিকে থাকবে, ভি হচ্ছে এদিকে মোশনটা থাকবে, এফ বলের কারণে এদিকে। গতি যেদিকে, সেই গতির, অর্থাৎ আমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি, তার মানে অ্যাপ্লাইড ফোর্সটা কোন দিকে, এইদিকে। বস্তুটা যেদিকে গতিশীল, সেই গতিশীলতার বিরুদ্ধে, অর্থাৎ গতির উল্টো দিকে, গতির উল্টো দিকে একটা বল আপনা আপনি উদ্ভূত হয়, যেটা বস্তুর গতিটাকে বাধা দেয়, বস্তুর গতিটাকে বাধা দেয়। সেই বাধা বলটাই হচ্ছে ঘর্ষণ বল। অর্থাৎ কি, যদি আমি ঘর্ষণ বল কি এটা যদি বলি না, 2 বা ততোধিক সংস্পর্শযুক্ত বা সংস্পর্শজনিত যে তল, সেই
তলের মধ্যে বলের বিপরীতে, বা আমি যদি বলি যে গতিশীলতার বিপরীতে বা বিরুদ্ধে, এখন সবসময় যে গতিশীলতা হবে তাও নাও হতে পারে। ধরো আমি একটা এই কলম দুটো ধরো এটার উপরে এটাকে চাপিয়েছি, এবারে ধরো এই কলম দুটোকে আমি কী করলাম, যখন আমি একটু খুব হালকা ঠেলছি, অর্থাৎ ধরো আমি হয়তো 1 নিউটন বল প্রয়োগ করছি, সরছে না। 2 নিউটন বল প্রয়োগ করলাম, তখন দেখছি একটু সরছে, খুব স্লো। এবার সেটা যখন 3 নিউটন বল প্রয়োগ করলাম, তখন দেখলাম একটা ফাস্ট একটুখানি মুভ করলো। তা আমি যখন বল প্রয়োগ করছি অথচ নড়ছে না, মানে সরছে না, তার মানে গতিশীল হচ্ছে না, তাহলে বল প্রয়োগ করার পর যদি গতিশীল নাও হয়, সেক্ষেত্রেও কিন্তু এই বাধা বলটা অর্থাৎ ঘর্ষণ বলটা ক্রিয়াশীল হয়। তাহলে ঘর্ষণ বলটা সবসময় কী হবে, ঘর্ষণ বলটা যেদিকে আমি বল প্রয়োগ করছি সেই প্রযুক্ত বলের বিপরীত দিকে ঘর্ষণ বলটা ক্রিয়াশীল হচ্ছে, অর্থাৎ উদ্ভূত হচ্ছে, অর্থাৎ এর গতির বিরুদ্ধে। সংস্পর্শযুক্ত যে তলটা সেই তলের গতির বিরুদ্ধে, অর্থাৎ এটা যদি এফ যদি এইদিকে হয়, মানে ভি যদি এদিকে হয়, তার মানে এফ যদি এদিকে হয়, তাহলে এই দিকে হচ্ছে তার ফ্রিকশনাল ফোর্সটা, এবং সেটা কোথায়, কিভাবে, কোন দিকে, না এই স্পর্শতলের সাথে সমান্তরালে, অর্থাৎ এই স্পর্শতলটা যেদিকে তার একেবারে অনুভূমিক ভাবে। তাহলে এই অনুভূমিকভাবে উদ্ভূত যে আপনা আপনি বল, সেই বলটা হচ্ছে ঘর্ষণ বল। এখন ঘর্ষণ বলটা যেমন ধরো আমি যদি দেখাচ্ছিলাম যে বস্তুটা এই তলটার উপরে এই বস্তুটা রেখেছি, এবার এখানে এই দিকে বস্তুটা গতিশীল ছিল, অর্থাৎ আমি এদিকে এই বল দিয়ে টানছিলাম বা এদিকে ঠেলছিলাম। তাহলে এখন এই বল দিয়ে ঠেলার কারণে সে কি হবে, তার ফ্রিকশনাল ফোর্সটা অর্থাৎ ঘর্ষণ বলটা এই গতির বিরুদ্ধে কাজ করবে। এখন ধরো যদি আমি ওই বস্তুটার উপরেই এবার কি করছি, প্রযুক্ত যে বলটা সেই প্রযুক্ত বলটা উল্টো দিকে করে দিচ্ছি, অর্থাৎ এফটাকে আমি এখন এই ডিরেকশানে করে দিচ্ছি। তাহলে এফটাকে যদি এই ডিরেকশানে করে দিই, তাহলে এর বস্তুটার গতিটা এই ডিরেকশানে হয়ে যাবে, উল্টো দিকে ডিরেকশানে, তখন আপনা আপনি ঘর্ষণ বলটা উল্টো দিকে কাজ করবে। যে কোনো জিনিস আমরা দেখবে, ধরো একটা মেঝেতে কোনো জিনিস রেখেছো, চেয়ার আছে, তুমি ওকে মেঝের তল বরাবর টানতে যাচ্ছ, তুমি দেখবে মেঝেটার উপরে আমাদের ডিপেন্ড করছে যে সেটা আমি কত স্মুথলি টানতে পারবো। তোমরা দেখবে সাইকেল চালাচ্ছ যখন, তখন হয়তো যদি এবড়ো খেবড়ো রাস্তা হয়, সাইকেল চালাতে অনেক কষ্ট হয়, কিন্তু যদি স্মুথ পিচ রাস্তা হয় অনেক সহজে সাইকেল চালানো যায়। আবার যদি কাদা রাস্তার উপর দিয়ে সাইকেল চালাতে যাও, তখন দেখবে ব্রেক করতে গেলে আবার অনেক বেশি কষ্ট হচ্ছে, ব্রেক করতে গেলে সাইকেল দাঁড়াচ্ছে না, পিছলে পড়ে যাচ্ছ। এখন এই ফ্রিকশনাল ফোর্স অর্থাৎ ঘর্ষণ বলটা আসছে কোথা থেকে, কেন ঘর্ষণটা আমরা পাই। দেখো আমি একটু আগে বলছিলাম যে সাইকেল যখন চালাতে যাচ্ছ তখন ধরো এবড়ো খেবড়ো রাস্তায়, অর্থাৎ মাটির এবড়ো খেবড়ো রাস্তায় চালাচ্ছে, এরকম ধরো রাস্তাটার উপরে এরকম খানাখন্দ, ধরো তুমি জমির মানে মাঠ ক্ষেতের উপর দিয়ে সাইকেলটা চালাতে যাচ্ছ, তো ক্ষেতের উপরে কি থাকে, অনেক সময় মাটি উঁচু নিচু ছোট ছোট পাথর নুড়ি কাকড় সব পড়ে আছে, সেইটার উপর দিয়ে চালাচ্ছ। আর একটা স্মুথ রাস্তার উপরে চালাচ্ছ, সেই স্মুথ রাস্তার উপরে কি আছে না পিচের যে কাকড়গুলো রয়েছে সেই কাকড়গুলো পিচের সাথে এরকম কন্ট্যাক্ট অবস্থায় আছে। এটা হচ্ছে স্মুথ রাস্তা, এটা হচ্ছে মাটির এবড়ো খেবড়ো রাস্তা। এবার সাইকেলটা চালাচ্ছ, সাইকেলের গোল টায়ার, এই গোল টায়ারটা এখানে দেখো, এইখানে একটা টায়ারটার সাথে অর্থাৎ টায়ারের একটা তল
একটা মেটেরিয়াল দিয়ে তৈরি তল, আর এখানে যে মাটির যে সারফেস, সেই মাটির সারফেসটা একটা আলাদা মেটেরিয়াল। দুটো আলাদা আলাদা মেটেরিয়াল বা দুটো সেম মেটেরিয়াল যদি হয় সেটা একটা আলাদা জিনিস। আমি এখন এখানে তার মানে দুটো আলাদা আলাদা স্পর্শ তল এই জায়গাটা স্পর্শ করে আছে। এবার এই স্পর্শতলে এই টায়ারটার মাঝেও কি আছে, টায়ারটা যখন এরকম আছে তখন দেখবে টায়ারের উপরে ছোট 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 বিট করা থাকে, টায়ারের উপরে এরকম খাঁজ আছে, বিট বা খাঁজ আছে এটা। তো ওই খাঁজটা তার মানে ওখানেও একটা, এই যে তলটা, এই দুটো তল এখানেও একটা এরকম উঁচু নিচু অংশ আছে, এখানেও একটা টায়ারের তলটা উঁচু নিচু অংশ আছে। এইবার এই চাকাটা যখন মুভ করলো, মুভ করতে করতে কি হবে, আস্তে 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 এখান থেকে এখানে আসছে, তার মানে এখানে সে আটকে গেল। এবার এই তুমি যখনই জোরে প্যাডেল করলে এই বাধাটা তোমাকে কাটাতে হলো। এবার এখানে আবার একটুখানি স্পিড হলো, এখানে এসে আবার চাকাটা এসে পড়লো, তার মানে এখানে আবার আটকে গেল। এখানে এসে আবার তোমাকে সেই আটকানো অর্থাৎ বাধাটাকে কাটিয়ে উঠলে, এখানে এসে আবার আটকে গেল, এখানে এসে আবার এরকম করে। তার মানে এই যে খাঁজ বরাবর যে তলগুলো রয়েছে, আমি এটা লার্জ স্কেলে দেখছি। লার্জ স্কেলে অর্থাৎ ধরো মাইক্রোস্কোপ দিয়ে যদি আমি কোনো সারফেসকে দেখি, তাহলে সারফেসটাকে অর্থাৎ যে তলটা, সেই তলটাকে দেখলে দেখবো এইরকম উঁচু নিচু এবড়ো খেবড়ো এরকম রয়েছে। তো এই যে উঁচু নিচু এবড়ো খেবড়ো রয়েছে, তার সাথে কি হচ্ছে, এখানে আরেকটা আমি যে অন্য যে মেটেরিয়ালটা নিয়েছি তার তলটাও এরকম উঁচু নিচু এবড়ো খেবড়ো। তার মানে এখানে যদি আমি দেখি যে এখানে এরকম একটা উঁচু নিচু রয়েছে, আর এর সাথে আমি আরেকটা যে স্পর্শতল নিয়েছি, সেই স্পর্শতলটাও এরকম উঁচু নিচু এলোমেলোভাবে এবড়ো খেবড়ো রয়েছে। এখন দেখো এই যে দুটো কন্ট্যাক্ট, এই দুটো কন্ট্যাক্টে কি হচ্ছে না, এই একটা খাঁজের সাথে আরেকটা খাঁজ এখানে আটকে যাচ্ছে, সেরকম এখানেও একটা খাঁজের সাথে একটা খাঁজ আটকে যাচ্ছে, এখানেও আরেকটা খাঁজের সাথে একটা খাঁজ আটকে যাচ্ছে। তার মানে এইরকম, যেমন আমি যদি ধরো এরকমভাবে যদি দেখাই আঙুলগুলোকে, যে ধরো এইখানে এই একটা সারফেস আলাদা, এই একটা আলাদা সারফেস। এবার এই দুটো সারফেস যখন এরকম করে কন্ট্যাক্ট হচ্ছে, তখন কি হচ্ছে না, একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট অর্থাৎ একটা স্পেসের সাথে একটা স্পেস ঢুকে যাচ্ছে, কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে। এবার যখন এদেরকে যখন আমি টেনে ছাড়াতে যাচ্ছি, তখন আমি কী করছি, ওই বাধাটাকে অর্থাৎ ওই যে দুটো কন্ট্যাক্ট যে অ্যাটমগুলো, সেই অ্যাটমগুলো থেকে যখন আমি তাদেরকে ছাড়াতে চাইছি, তখন আমাকে ওই বাধা বলটা উপেক্ষা করে আসতে হচ্ছে। তার মানে এখানে এই স্পর্শতলের কারণেই, মেনলি স্পর্শতলের এই এবড়ো খেবড়ো যে অংশগুলো রয়েছে, অর্থাৎ এখানে কি এবড়ো খেবড়ো অংশ মানে কি, কোনো জায়গায় মলিকুলগুলো উপরে উঁচুতে আছে, নিচুতে আছে, উঁচুতে আছে, এরকম কোনো একদম পার্টিকুলার একটা নির্দিষ্ট মেনারে সাজানো নাই, এলোমেলোভাবে সজ্জিত আছে এখানটা। তাহলে এই এলোমেলো অর্থাৎ উঁচু নিচু তলে সজ্জিত আছে। এই উঁচু নিচু তলে সজ্জিত দুজনেরই যখন আছে, তখন তারাও তো আবার একই রকমভাবে নেই। তাহলে সেখানে এই জায়গাতে আমাদের এই ফোর্সটা বা বাধাটা কাজ করছে, যে বাধাটা আমাদের এখানে এই ঘর্ষণ বল হিসেবে আমরা পাচ্ছি। তো এখন মূলত তাহলে আমরা দেখলাম যে এই কন্ট্যাক্ট যে লেয়ারটা বা সারফেসটা, সেই কন্ট্যাক্ট সারফেস অর্থাৎ যেখানে দুটো তল স্পর্শ করে আছে, সেই স্পর্শ তল দুটোর উপরে নির্ভর করছে এই ঘর্ষণ বলটা। অর্থাৎ ফার্স্ট অফ অল কি না, ঘর্ষণ বলটা নির্ভর করছে এই স্পর্শতলের প্রকৃতির উপরে। যেমন ধরো আমাদের একদম প্র্যাকটিক্যাল ধারণা থেকে আমরা বলতে পারি যে কাঁচের উপরে যদি আমি হাত রাখি, মানে হাতটা যদি বোলাই, তা আমরা দেখছি কাঁচের আয়না বলো বা যে কোনো কাঁচ সারফেস যদি বলো, তা কাঁচতলের উপরে হাত বোলালে আমরা দেখি কাঁচটা একেবারে সুন্দর স্মুথ লাগছে।
আমি যদি এই বোর্ডটার উপরে হাত রাখছি, বোর্ডটা অনেক স্মুথ। আমি যদি দেওয়ালটার উপরে হাত রাখছি, অনেক খসখসে। তাহলে আবার যদি আমরা এটা যদি আমরা স্কুলের যে ব্ল্যাকবোর্ড ইউজ করি, সেখানে যদি আমরা করি, তাহলে দেখবো যে সেটা আরও একটু খসখসে, এই বোর্ডটার তুলনায় খসখসে। অর্থাৎ আমরা দুটো জায়গাকে যদি দেখি, আবার অনেকে হয়তো ধরো যাদের বাড়িতে হয়তো সানের মেঝে আর মার্বেলের মেঝে যদি হয় কারো, তাহলে দুটো জায়গার মধ্যে বুঝতে পারি যে মার্বেলের মেঝেতে যদি জল পড়ে থাকে, খুব সহজেই প্রচণ্ড স্লিপ করে যায়, পা স্লিপ করে যায়। মার্বেলের মেঝের উপরে কোনো জিনিসকে টেনে আনতে অনেক সোজা হয়। মাটির সারফেস বা যদি আমার অন্য সান মেঝে হয়, সিমেন্টিং মেঝে হয়, তাহলে আমাদের সেখানে যা কষ্ট হয়, সিমেন্ট মার্বেলের মেঝেতে অনেক তাড়াতাড়ি আমরা কোনো বস্তুকে টেনে নিয়ে আসতে পারি। তার মানে এখানে এই স্মুথনেসটা নির্ভর করছে, অর্থাৎ কোনো বস্তুর এই যে তলের প্রকৃতির উপরে নির্ভর করছে আমাদের ঘর্ষণ বলটা। এখন এইটাকে যদি আমরা একটু অন্যরকমভাবে ব্যাখ্যা করি, যে ধরো ওখানে যে অ্যাটমগুলো থাকছে, মলিকুলগুলো থাকছে, তাই আমরা এর আগে আমরা ফোর্সের কথা বলেছিলাম, 4টে ফোর্স: গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক বা ইলেকট্রিক্যাল ফোর্স, তারপরে নিউক্লিয়ার ফোর্স। এই যে এইখানে ধরো এই যে এখানে রয়েছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো এক একটা অরবিটে আবর্তন করছে। সেরকম আমি এক নম্বর সারফেস যদি বলি, 1 নম্বর সারফেস এর এরকম একটা অ্যাটম বললাম, একটা মলিকুল বললাম। এরকম ধরো আরেকটা সারফেসেরও ধরো এরকম ইলেকট্রনগুলো এরকমভাবে রয়েছে। এখন এই যে রিজিয়নটা, এখানে দেখো এদেরও ইলেকট্রন রয়েছে, অর্থাৎ 1 নম্বর সারফেস আর 2 নম্বর সারফেস দুজনেরই এখানে ইলেকট্রনগুলো রয়েছে। তার মানে এই জায়গাতে কি হচ্ছে, একটা ইলেকট্রন ক্লাউড এই জায়গাতে তৈরি হচ্ছে। এই জায়গাটা তখন কি হবে, একটা ইলেকট্রন অন্য একটা ইলেকট্রনের সাথে এরকম কন্ট্যাক্ট অবস্থায় চলে আসবে। কন্ট্যাক্ট অবস্থায় চলে এলেই তখন তারা কি হবে, তাদেরকে যখন আমি একজনের থেকে আলাদা করতে চাইবো অন্যজনকে, তখন এরা দুজনের মধ্যে একটা পেয়ারিং করে এরা কি চাইবে, এরা চাইবে শক্ত করে ধরে রাখতে। যে কারণে এই শক্ত করে ধরে রাখার কারণে একে যখন আমি পার্টিকুলার একটা জায়গা নিয়ে বলি, মানে একটা জাস্ট মলিকুল নিয়ে যদি বলি, তাহলে এই মলিকুলটা তখন কি করবে, এই ইলেকট্রনটাকে আটকে রাখছে। সেরকম এইখানে ইলেকট্রনটা, এখানে ইলেকট্রন, সেরকম একটার সাথে অন্য একটা ইলেকট্রন একে একে অপরের সাথে আটকে রেখেছে। এবারে এদের দুজনকে আমি যখন সরাতে চাইছি, দুজনকে হয় স্লাইডিং করে রেখেছি বা কন্ট্যাক্টে রেখেছি, মানে স্লাইডিং হচ্ছে না, জাস্ট স্থির অবস্থায় আছে বস্তু দুটো। স্থির অবস্থায় যখন থাকছে তখনও এই ফোর্সটা কাজ করছে। এবং আমরা কি জানি, এই যে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা, সেটা একটা স্ট্রং ফোর্স। তাহলে এখানে এই পয়েন্ট থেকে এদেরকে যখন আমি আলাদা করতে চাইবো, তখনই এই বাধাটাকে কাটিয়ে আমাকে বেরোতে হবে। যার জন্য কি হচ্ছে, এইরকম একটা যে কোনো সারফেস যদি নিই, সেখানে লার্জ স্কেলে যদি এখানে হিউজ অ্যামাউন্ট এরকম কন্ট্যাক্ট রয়েছে, সেই কন্ট্যাক্টগুলো সবাই কীরকম আটকে রাখার চেষ্টা করছে। তাহলে সেখান থেকে ছেড়ে ওই বাধাটাকে কাটিয়ে আসতে হচ্ছে। যার ফলে কী হচ্ছে, এখানে সেরকম এই যে পয়েন্টটায় এই কন্ট্যাক্টগুলো রয়েছে, এই কন্ট্যাক্টগুলো থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে এই বাধাটাকে কাটিয়ে এইখানে যে বাধা, সেই বাধাটাই কি হচ্ছে, এটা বৃহৎ আকারে একসাথে অনেকগুলো যখন থাকছে, সেই বাধাটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যার ফলে এই বাধাটাকে কাটিয়ে আসতে হচ্ছে। তাই এটা হলো আমাদের, যদি আমরা মানে ইন্টারনাল যে
ঘটনাটা ঘটছে সেটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই ঘর্ষণের এটা হচ্ছে একটা কারণ। মানে যেটা আমরা বাইরে দেখছি যে এই যে এরকমভাবে যে সারফেসটা রয়েছে আর একটা যে এরকম করে সারফেস রয়েছে, এই সারফেস দুটোর মধ্যে এরকম যেখানে যেখানে কন্ট্যাক্টগুলো রয়েছে সেই কন্ট্যাক্টগুলোর মধ্যে ওই বিষয়টা কাজ করছে। তো এটা হলো আমাদের ঘর্ষণ কি। তার মানে ঘর্ষণ শিখলাম যে আমরা বস্তুকে যে দিকে গতিশীল করতে চাইছি বা বস্তু যেদিকে গতিশীল হতে চাইছে বা গতিশীল হচ্ছে বা হয়তো স্থির আছে, যদি স্থির থাকে, আমি যেমন এখানে দাঁড়িয়ে আছি এখন স্থির আছি, মানে সেখানেও কিন্তু ফ্রিকশন কাজ করছে। কীরকম না, ধরো আমি এই হাতের সারফেসটার উপরে যদি আমি এই কলমটাকে দাঁড় করাতে চাই, কলমটা কী হতে চাইছে, কলমটা দেখো স্থির হতে পারছে না, কারণ এর যে মানে সবসময় এরা চায় কি, যে কোনো বস্তুই চায় মিনিমাম পোটেনশিয়াল এনার্জিতে থাকতে। তাই এর যে সেন্টার অফ মাসটা, এই সেন্টার অফ মাসটা সরে যাচ্ছে। এখন যখন এই যে সরে যেতে চাইছে, তখন এই যে কন্ট্যাক্ট যে এরও নিচের অংশটা, এর উপরের অংশটা, হাতের তলের উপরের অংশটা, এর নিচের অংশটা, এরা তখন এরকম করে একটা স্লাইডিং হতে চাইছে, এখানে স্লাইডিং হতে চাইছে এই জায়গাটা। যখনই স্লাইডিং হতে চাইছে তখনই এই তল দুটোর মধ্যে কি হচ্ছে, একটা ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল কাজ করছে। এখন হ্যাঁ, দেখো সেন্টার অফ মাসটা হচ্ছে একটা পজিশন, ওটা ওইরকমভাবে সম্পর্কিত তো নয় পোটেনশিয়াল এনার্জির সাথে। ওটা হচ্ছে মাস, সেন্টার অফ মাসটা হচ্ছে একটা বিন্দুতে পুরো মাসটা ধরে নেওয়া হয় যে ওই জায়গাতে সঞ্চিত আছে। আমাদের এত বড় বিস্তৃত বস্তুর সাপেক্ষে আমরা ধরে নিই যে এই বড় বস্তুটার যা ওজন, আমরা যদি সেইগুলোকে সমস্তগুলোকে যদি একটা পয়েন্টে করি, সেই পয়েন্টটার ওই ওজনটা সমান, তাহলে বা ভরটা সমান, তাহলে সেইটা তখন দাঁড়াবে সেন্টার অফ মাস। তো ওইটা তোমার এনার্জির সাথে যদি বলো, তুমি ওই ইকুয়ালস টু যেটা mg স্কোয়ার বা mg যাই বলো না কেন, হ্যাঁ, ওই এমটা হচ্ছে সেন্টার অফ মাস, মানে একটা পার্টিকুলার পয়েন্টে আমরা ওটাকে ধরে নিই, আমরা বড় বস্তু হিসেবে তখন ধরছি না। দেখো মার্কারটা দাঁড়াচ্ছে না, এই যে আমি এখানে ধরো রাখছি, এর এর কি হবে, এর একটা স্টেবল কন্ডিশন যদি থাকতে হয়, আমরা ধরো দাঁড়িয়ে থাকতে পারছি, দু পায়ে যে আমরা হাঁটি তার থেকে চার পায়ে, মানে যারা জীব মানে অন্য জন্তুরা অনেক বেশি স্টেবল থাকতে, মানে চতুষ্পদী প্রাণীরা অনেক বেশি স্টেবল থাকতে পারে। কেন না, ওদের এই যে চারটে যে পজিশন, মানে পায়ের যে পজিশন, তাহলে এদের সেন্টার অফ মাসটা, সেন্টার অফ গ্রেভিটি যদি বলি, সেন্টার অফ গ্রেভিটিটা এর মাঝখান দিয়ে ক্রিয়াশীল, যার জন্যে কি হচ্ছে, যার জন্যে এ অনেক বেশি স্টেবল হতে পারছে। কিন্তু এখানে আমি যদি পার্টিকুলার একটা পয়েন্ট দিয়ে দেখি, তাহলে এখানে এই পয়েন্টটা এই সারফেসের উপরে, এই পয়েন্টটাতে আমি এটাকে স্টেবল করতে চাইছি এরকমভাবে। তো এখানে এই শুধুমাত্র এই জায়গাতে তার যে ফিক্সেনটা, সেই ফিক্সেনটা, অর্থাৎ এখানে এ চাইছে এই দিক থেকে হেলে পড়ে যেতে চাইলে এই যে এইখানের কন্ট্যাক্টটা, সেই কন্ট্যাক্টটা তখন কি করবে, এই জায়গাতে স্লিপ করে যাওয়ার একটা চেষ্টা করছে, অর্থাৎ এই জায়গাটা স্লিপ করে যাচ্ছে। এইবার যদি ধরো এই জায়গাটা তুমি যদি এরকমভাবে এইটাকে তুমি যদি এরকম চওড়া করে দাও নিচের অংশটা, তাহলে কি হচ্ছে না, এইখানের যে ফিক্সেনটা, সেই ফিক্সেনটা তখন কি হচ্ছে, এখানে বাধা দিয়ে, যেমন ধরো আমরা যখন দাঁড়িয়ে আছি, আমাদের পা দুটো মেঝের সাথে কিন্তু ওই ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে বলেই আমরা দাঁড়িয়ে থাকতে পারছি। আমাদের যদি পাগুলো চাইবে কি, যদি ধরো খুব কাদা মাটি হয়, বা হয়তো খুব চকচকে মেঝে হয়, একদম প্লেন, আমাদের পাগুলো কিন্তু স্লিপ করে যাবে। তো পাগুলো স্লিপ করে যাচ্ছে মানে কি, পাগুলো স্লিপ করে যাচ্ছে মানে ওর ঘর্ষণ বলটা আমার যে শরীর দ্বারা যে বলটা প্রযুক্ত হচ্ছে, সেই প্রযুক্ত বলটা ওই ঘর্ষণ বলটাকে কাটিয়ে রাখতে পারছে না।
যার জন্য কি হচ্ছে, আমার পাগুলো স্লিপ করে যাচ্ছে, আমি পড়ে যাচ্ছি, আমি স্টেবল থাকবো না তখন। আমি হয়তো দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছি মানে কি, দাঁড়িয়ে আছি মানে আমার পায়ের দ্বারা যে ফোর্সটা, অর্থাৎ এই ফোর্সটা চাইছে কি, এই ফোর্সটা এইদিকে চাইছে, বাইরের দিকে যেতে চাইছে। কারণ কি, আমি চাইবো সবসময় মিনিমাম পোটেনশিয়াল এনার্জিতে থাকতে, তার মানে আমি স্টেবল থাকতে চাইবো। এখন এই স্টেবল কন্ডিশনটা থাকতে গেলে তাহলে আমি এইদিকে আমি কিন্তু একটা ফোর্স অ্যাপ্লাই করছি, কিন্তু আমার পায়ের তলের সাথে যে মেঝের তলটা, সেই মেঝের তলটা এদিকে আমার স্টেবিলিটির জন্যে এই প্রযুক্ত বলটা, এদিকে ফ্রিকশনাল ফোর্সটা। তাহলে এরা যখন সমান থাকছে তখন কি হচ্ছে, তখন আমি স্টেবল অবস্থায়, অর্থাৎ আমি দাঁড়িয়ে থাকতে পারছি। কিন্তু যদি এই ফোর্সটা ধরো বেশি হয়ে যায়, এই ফ্রিকশনটা যদি কম হয়ে যায়, তখন আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। সেরকম এখানে যখন আমি কলমটাকে এরকম করে রাখছি, তখন কি হচ্ছে, এইখানের যে ফোর্সটা, এই যে এইদিকে যখন এই যে এদিকে হেলে যাচ্ছে, এদিকে হেলে যাচ্ছে মানে কি, এর বলটা এইদিকে হেলে যাওয়ার মানে এই প্রযুক্ত বলটা উল্টো দিকে দিচ্ছে, তাহলে বল প্রয়োগ হচ্ছে এইদিকে, তাহলে ফ্রিকশনাল ফোর্স এইদিকে। এবারে ধরো যদি এই প্রযুক্ত বল আর ফ্রিকশনটা যদি সমান হয়ে যেত, এ কিন্তু দাঁড়িয়ে রয়ে যেত, এটা দাঁড়িয়ে রয়ে যেত। কিন্তু যদি ধরো এখানে এই ফ্রিকশনাল ফোর্সের থেকে এই বলটা বেশি হয়ে যাচ্ছে যেহেতু, তাহলে এই তখন এরকমভাবে হেলে পড়ে যাচ্ছে। অর্থাৎ এই তল দুটোর মধ্যে ফ্রিকশনটা কাজ করছে, নিচের তল দুটোর মধ্যে। এই যে এখানে যে জায়গাটা আমি দিচ্ছিলাম, যে এইখানে যে স্টেবল অবস্থা রাখতে চাইছে, অর্থাৎ এইদিকে একটা যদি ফোর্স অ্যাপ্লাই হয়, কারণ কি, এ তো এইদিকে পড়ে যেতে চাইছে, এইদিকে পড়ে যেতে চাওয়ার মানে কি, ফোর্সটা দিচ্ছে এই বরাবর। তাহলে এইদিকে ফোর্স যদি দেয়, তাহলে এইদিকে তখন আপনা আপনি ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে, এদিকে যদি ফ্রিকশনাল ফোর্সটা কাজ করে, এখন এই দুটো যদি সমান হয়ে যায়, তাহলেও স্টেবল থেকে যাবে, অর্থাৎ এ দাঁড়িয়ে থেকে যাবে। কিন্তু এই যদি এই ফোর্সটা যদি বেশি হয়ে যায়, এটা যদি ফ্রিকশনালটা যদি কম হয়, তাহলে তখন উল্টে পড়ে যাবে। আমাদের এটা হলো মূলত যে ফোর্সের মানে ফ্রিকশনটার কারণ কি, এবং দ্বিতীয়ত হচ্ছে যে ফ্রিকশনটা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। ফার্স্ট অফ অল দেখো, যদি আমি কোনো একটা বস্তুকে অন্য একটা বস্তুর উপরে রাখি, অর্থাৎ দুটো আলাদা সারফেস যদি তাদের কন্ট্যাক্ট কন্ডিশনে থাকে, এইটা ধরো একটা মেটেরিয়াল, এইখানে আমি এর উপরে আরেকটা বস্তুকে বা মেটেরিয়ালকে রাখলাম, দুটো আলাদা আলাদা, এটা 1 নম্বর বলছি, এটাকে বলছি 2 নম্বর। তাহলে দেখো, এই 1 নম্বরের উপরে 2 নম্বর বস্তু কত বল প্রয়োগ করছে, আমরা যদি যেটা নিউটনসের আগের ক্লাসগুলোতে শিখেছি, যে এই 2 নম্বর বস্তু 1 নম্বর বস্তুর উপরে mg বল প্রয়োগ করছে। এই যে এখানে দেখো এমজিতে যখন লিখছি, দেখো এখানে একটা পয়েন্ট থেকে আমরা ধরে নিচ্ছি, কিন্তু এটা তো এরকম ছোট একটা পয়েন্ট নয়, অ্যাকচুয়ালি কিরকম আছে না, এইখানে এই বস্তুটার এখানে প্রত্যেকটা পয়েন্টে এরকম অসংখ্য m1 m2 m3 m4 এরকম ডট ডট করে n সংখ্যক এখানে এরকম পয়েন্ট, ছোট ছোট পার্টিকেল বা মাস নিয়ে এই বস্তু সংস্থাটা, বস্তু সিস্টেমটা তৈরি হয়েছে। তাহলে এই সমস্ত মাসগুলোকে আমি কি ধরে নিচ্ছি, যে এই সমস্ত মাসগুলোর যা সামেশন যোগফল, সেই যোগফলটা হচ্ছে এই, আমি যদি এইটা সমানভাবে এটার ইকুইভ্যালেন্ট যদি আমি একটা মাস নিই, এইটা হলো আমার এই সমস্ত মাসগুলোর একটা মাস। তার জন্য আমরা এখানে এরকম করে লিখি যে এমজি, অ্যাকচুয়ালি তো এটা একটা নয়, অনেক আছে, কিন্তু আমি এখানে এমজি হিসেবে লিখছি। অর্থাৎ এমজি বললে কি করছে, 2 নম্বর বস্তুটা 1 নম্বর বস্তুর উপরে এমজি বল প্রয়োগ করছে। এর আগে আমরা কি দেখেছিলাম থার্ড লে, যে এর উল্টো দিকে এখানেও সেরকম একটা রিয়েকশন ফোর্স কাজ করবে, এবং সেই রিয়েকশন ফোর্সটা কোন দিকে না, এই রিয়েকশন ফোর্সটা এর ঠিক লাইন বরাবর কাজ করছে। এখন এখানে এই যে রিয়েকশন ফোর্সটা, এইটাকে বলা হচ্ছে এর সাথে এই যে সারফেসটা, এই সারফেসের সাথে লম্ব হবে, অর্থাৎ এইটাকে বলা হচ্ছে লম্ব। এটা যদি ক্রিয়া ছিল,
তাহলে এদিকে কি, এদিকে এটা হচ্ছে প্রতিক্রিয়া, এই ক্রিয়ার দরুন, তাহলে এটা যেহেতু লম্ব হবে, সাথে সাথে লম্ব হবে, তাহলে এটা হচ্ছে একটা লম্ব প্রতিক্রিয়া দিচ্ছি। অর্থাৎ আমি এই বস্তু হাতের উপরে ধরো এই কলমটা রেখেছি, তাহলে কলম চাইছে কি হাতের উপরে বল প্রয়োগ করছে, এবং আমার হাতটা কি হচ্ছে সেটা সহ্য করে নিয়ে ওকে আটকে রেখেছি। এবার আমি এটা 1 কেজি 2 কেজি 3 কেজি এরকম করে আস্তে আস্তে বাড়াচ্ছি। আমি দেখলাম 2 কেজি 3 কেজি পর্যন্ত আমার হাতে রেখে দিতে পারছে। তারপরে যখনই সেটা 5 কেজি 6 কেজি হচ্ছে তখনই আমার হাতটা নিচে নেমে যাচ্ছে। অর্থাৎ এখানে যে ক্রিয়া আর এই হাত দ্বারা যে প্রতিক্রিয়া, সেই দুটো যতক্ষণ সমান থাকছে বা যতক্ষণ একটা লিমিট থেকে যতক্ষণ পর্যন্ত নিতে পারছে, তারপরে কি হয়ে যাচ্ছে, তারপরে আমার এই হাত এই ক্রিয়ার সাথে ক্রিয়া যত প্রতিক্রিয়াটা তত পাচ্ছি না, যার জন্য আমার হাতটা নেমে যাচ্ছে। তো এখানেও সেরকম, এখানে ধরো এই এমজিটা হচ্ছে ক্রিয়া, উল্টো দিকে এটা হচ্ছে তার লম্ব প্রতিক্রিয়া। এইবার এই মাসটাকে যত আমি বাড়াবো, এই সারফেসটাতে ধরো এখানে জিটো কনস্ট্যান্ট, এই সারফেসটাতে আমি একটা বড় মাস রাখলাম, তাহলে এখানে তখন তার ক্যাপিটাল এমজি এবং তার রিঅ্যাকশনটাও আলাদা হয়ে যাবে। এখন এইখানের এই ক্রিয়ার ফলে এই প্রতিক্রিয়া যে বলটা, সেই প্রতিক্রিয়া বলটা কি করছে, প্রতিক্রিয়া বলটার কারণে আমাদের এই ফ্রিকশনাল ফোর্সটা তার উপরে ডিপেন্ডেন্ট। অর্থাৎ এই প্রতিক্রিয়ার সাথে ফ্রিকশনাল ফোর্সটা এফ, যদি আমি এফটাকে ফ্রিকশন বলি, এই ফ্রিকশনটা তার লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। তাহলে প্রথম কথা হচ্ছে কি, এখানে সারফেসের প্রকৃতির উপরে বললাম, সারফেসটা এই যে দুটো লেয়ার, এই দুটো লেয়ার কন্ট্যাক্ট যে সারফেস দুটো, সেই কন্ট্যাক্ট সারফেস দুটোর প্রকৃতির উপরে এবং তার সাথে কি মেটেরিয়ালের উপরে। ধরো আমি দুরকম আলাদা আলাদা যদি মেটেরিয়াল নিই, সেটা তাদের ফ্রিকশনটা আলাদা আলাদা, ঘর্ষণটা আলাদা আলাদা হবে। এবার আরেকটা জিনিস হচ্ছে যে এটা স্মুথ আর রাফ, আমি ধরো সেম মেটেরিয়াল নিয়েছি, দেখবে অনেক সময় কী করা হয়, কোনো একটা জায়গায় কিছু জোড়া লাগছে না, তো সেখানে কি করে ভালো করে ঘষে দেয়, তারপরে আঠা দেয়। তো ওই যে ঘষে দিল মানে সেটাকে কি করলো, সারফেসটাকে রাফ করলো। একই মেটেরিয়াল একটাই আছে, কিন্তু আমি কি করছি, আমি ধরো কোনো জিনিস হাত দিয়ে খোলার চেষ্টা করছি, আমার হাতটা স্লিপ করে যাচ্ছে, তা আমি কি করলাম, একটা কাপড় দিয়ে ধরলাম, দিয়ে ঘোরালাম, তখন আমি দেখছি আর হাতটা স্লিপ করছে না। তাহলে সেখানে কি, সেখানে আমি তার যেটা সারফেসটা রয়েছে তার রাফনেসটা বাড়িয়ে দিলাম। এবার ধরো আমি একটাই মেটেরিয়াল নিয়েছি, ধরো এইখানটায় না, এই পেনের এই ঢাকাটা খুলছে না, আমি কি করলাম, এটাকে একটা ছুরি বা কিছু দিয়ে এমনি করে রাফ করে, বা স্যান্ড পেপার দিয়ে ঘষে রাফ করে দিলাম, স্যান্ড পেপার দিয়ে ঘষে রাফ করে দিলাম, তারপরে ঘোরাচ্ছি, ধরে ঘোরাচ্ছি, দেখছি খুলে গেল। অর্থাৎ এখানে প্লাস্টিকটাই আছে, মানে মেটেরিয়ালটা একটাই আছে, কিন্তু আমি কি করলাম, রাফ করলাম। অর্থাৎ এই ফ্রিকশনাল ফোর্সটা তলের যে প্রকৃতিটা, অর্থাৎ রাফনেস বা স্মুথনেস, তার উপরে ডিপেন্ড করছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে পদার্থগুলোর যে প্রকৃতি, সেই প্রকৃতির উপরে নির্ভর করছে, তার সাথে হচ্ছে যে কী ধরনের মেটেরিয়াল সেটার উপর নির্ভর করছে, আরেকটা হচ্ছে এই লম্ব প্রতিক্রিয়ার উপরে। অর্থাৎ ভালো করে লক্ষ্য করে দেখো, লম্ব প্রতিক্রিয়া বেশি হওয়া মানে কি না, এর মাসটা যত বাড়িয়ে দিচ্ছি তত এর ক্রিয়াটা বেড়ে যাচ্ছে, তার মানে লম্ব প্রতিক্রিয়া বেড়ে যাচ্ছে, তার মানে এখানে যত ওয়েটটা বাড়িয়ে দিচ্ছি। এখন এবার এই ঘর্ষণের প্রকৃতিটা, যেমন আমরা ঘর্ষণ কেন হয় এবং ঘর্ষণগুলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে,
সেগুলো আর একটু পরে আমি আরও একটু বিস্তারিত বলবো। তার আগে আমাদের জানবো যে ঘর্ষণ কয় প্রকারের হয়, অর্থাৎ টাইপস অফ ফ্রিকশন। তো এটা আমরা পড়বো, এটা নেক্সট ক্লাসে। আমাদের এটা টাইমটা আউট হয়ে যাবে, আমরা একবার জয়েন করে তখন আমরা করছি সেটা।